হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আবার তোমাদের edutubebd.com.com-এ স্বাগত জানাই। আমি তোমাদের সামনে আজকে ক্লাস 6-এর গণিত বইয়ে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি আগের ক্লাসগুলো তোমরা দেখেছো এবং তোমাদের ভালো লাগছে বা ভালো লেগেছে আশা করি। আজকে মূলত ক্লাস 6-এর গণিত বইয়ের যে 4টা অংশ তোমাদের আমি দেখিয়েছিলাম, এই 4টা অংশের ভিতরে আমি বোর্ডে তোমাদের একটু আবার দেখাচ্ছি। গণিতকে আমি ক্লাস 6-এর গণিতকে যে 4টা ভাগে ভাগ করেছিল, ক বিভাগে ছিল পাটিগণিত, খ বিভাগে ছিল বীজগণিত, গ বিভাগে ছিল জ্যামিতি। আর এই জ্যামিতিকে আমরা যখন আলোচনা করেছিলাম তখন এখানে আমরা উপপাদ্য পেয়েছিলাম এবং সম্পাদ্য পেয়েছিলাম। এখন মজার বিষয় যে আমাদের এই যে ম্যাথমেটিক্সে ক্লাস 6-এর 4টা বিভাগ পেয়েছি, আজকে লাস্টের ঘ বিভাগে যেখানে আমরা পরিসংখ্যান বলছি। তবে পরিসংখ্যান যদিও আমি লিখেছি এটা ক্লাস 6 থেকে, হয়তো তোমরা বলবে যে স্যার ক্লাস 6-এর বইয়ে পরিসংখ্যানটা কোথায় আছে, হয়তো তোমরা জানো, তারপরেও আমি একটু বলি। পরিসংখ্যান বলতে তোমাদের বইয়ে অষ্টম অধ্যায়ে দেখো লেখা আছে তথ্য ও উপাত্ত। তাহলে এই তথ্য উপাত্ত বলার আগে আমি তোমাদের একটা আমার তথ্য দিয়ে দিই। আমি মোহাম্মদ তৌহিদুল আলম, তৌহিদ স্যার, সহকারী গণিত শিক্ষক, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা। আমি এই যে তোমাদের সামনে একটা তথ্য উপস্থাপন করলাম যে আজকে এই ঈদের আগে, বিশেষ করে পবিত্র মাহে রমজান মাসে আমি তোমাদের সামনে প্রতিদিনের দুপুরে তোমরা খুব কষ্ট করে edutubebd.com-এর এই প্রোগ্রামগুলো দেখছো বা ফেসবুকে সবসময় দেখছো যে ক্লাসগুলো, সেই ক্ষেত্রে আমি চেষ্টা করেছি তোমাদের জন্য, দেশের জন্য, বিশেষ করে তোমাদের ক্লাসগুলো যাতে অনেক ভালোভাবে তোমরা নিতে পারো, বুঝতে পারো, জানতে পারো। যার কারণে আজকে ক্লাস 6-এর গণিত বইয়ের প্রায় শেষ অংশটা আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব, যে অংশটাকে আমরা বলছি পরিসংখ্যান। আর তোমাদের বইয়ে অষ্টম অধ্যায়ে আছে তথ্য ও উপাত্ত। তাহলে এখন আসো বন্ধুরা, তোমরা তথ্য উপাত্ত আমরা অনেক সময় বলি যে কিছু তথ্য পেয়েছি, যে আজকে বা কয়েকদিন আগে তোমাদের দেখো ফুটবল খেলা হয়ে গেল, কোপা আমেরিকা ফুটবল খেলা, ওখানে চিলি এবং আর্জেন্টিনা ফুটবল খেলে এই যে একটা তথ্য পেলাম, বা আজকে রাত্রে খেলা দেখব, এই যে টিভির মাধ্যমে বা সংবাদপত্রের মাধ্যমে যে গণমাধ্যমগুলোতে আমরা পাচ্ছি, বা তোমাদের জন্য আমি একটু বলতে চাই যে আমাদের দৈনন্দিন জীবনটা তথ্য, সংখ্যাভিত্তিক তথ্য এবং উপাত্তের নির্ভরশীল। এবং দেখো আজকে আমি তোমাদের সামনে সেটের সামনে হাজির হয়েছি, এটা একটা তথ্য। কারণ আগে আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু এইভাবে কোনো সুযোগ পাইনি কোনো ক্লাস দেখা বা ফেসবুকিং এই জিনিসটা কি, বা বিশেষ করে ইন্টারনেটের যুগ, এগুলো সবই কিন্তু তথ্য উপাত্তের ভিতরে আমরা বলতে পারি। মজার ব্যাপার হচ্ছে কি, যে আজকে আমি যদি বলি তোমাদের যে ষষ্ঠ শ্রেণীর যে ক্লাসটা, আমি গণিতের ক্লাসটা নিয়েছি, কয়টা ক্লাসে এ পর্যন্ত তোমাদের সামনে আমি হাজির হয়েছি, এই যে একটা তথ্য, এই যে এটা যখনই আমি সংখ্যা দ্বারা তোমাদের আমি বোঝাতে চাচ্ছি যে আমি 7টা ক্লাস বা 6 দিন তোমাদের সামনে এসে হাজির হয়েছি, এটাও কিন্তু একটা উপাত্ত তোমরা বলতে পারো। মজার ব্যাপার আরেকটা, যেমন তোমরা আমার সামনে বসে আছো, তোমরা আমার সামনে 10 জন স্টুডেন্ট বসে আছো, তোমাদের হয়তো আমি 25 মার্কসের একটা পরীক্ষা নিচ্ছি, বা তোমাদের এই 10 জনের ম্যাথমেটিক্সে একটা পরীক্ষা নেওয়া হয়েছে, যারা 60 নম্বর থেকে 100 নম্বরের ভিতরে নাম্বার পেয়েছে, অর্থাৎ 60 নম্বরের ঊর্ধ্বে বেশি নাম্বার প্রাপ্ত স্টুডেন্ট হয়তো আমরা পেয়েছি 10 জন, আর 60 থেকে কম নম্বরে পেয়েছো মনে করো 10 জন। এই 20 জন স্টুডেন্ট, আমি আগে 10 জন বলেছিলাম, আমি এই 20 জন স্টুডেন্টের যে নাম্বারগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব বা বলতেছি, এগুলোই কিন্তু একটা তথ্য দেওয়া হচ্ছে। আর যখনই এগুলোকে আমি সারণী আকারে সাজাবো বা বোঝাবো, তখনই আমাদের সংখ্যা দ্বারা যখন প্রকাশ করছি তখন বলা হচ্ছে এটাকে উপাত্ত। তাহলে তথ্য বলতে অ্যাকচুয়ালি আমি বলতে পারছি যে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিষয়গুলো
জানা বা আজকে তোমাদের ক্লাসে তোমরা কতজন উপস্থিত হয়েছো, এই যে একটা তথ্য নিলাম, এই যে একটা লিপিবদ্ধ করলাম, এগুলোকে আমরা বলবো তথ্য। বা আমরা যদি বলি রেডিও টেলিভিশন মাধ্যমে আমরা যদি কোনো সংবাদ, খেলাধুলার সংবাদ বা ব্যবসা বাণিজ্যিক সংবাদ আমরা গণমাধ্যমে দেখতে পাই, এটাও কিন্তু একটা তথ্য। কিন্তু যখনই আমি বলছি যে তোমাদের 20 জন স্টুডেন্ট আছে, এই 20 জন স্টুডেন্টের নাম্বারগুলোকে আমরা ডিভাইডেড করতেছি যে 50 থেকে কতজন বেশি নাম্বার পাচ্ছ, বা 60 নম্বর থেকে বেশি কতজন পাচ্ছ, আর 60 থেকে কতজন নাম্বার পাচ্ছ, এই সংখ্যা দ্বারা আমরা যখনই এই তথ্যগুলো মানে প্রকাশ করছি তখনই আমরা বলছি এগুলোকে উপাত্ত। তাহলে আসো, আমি কিন্তু তোমাদের বোর্ডে লিখে দিয়েছি, দেখো অষ্টম অধ্যায়ে তথ্য উপাত্ত। আর তথ্য উপাত্ত যে আমরা পাচ্ছি, তথ্য উপাত্তটাকে আমরা পরিসংখ্যান কখন বলবো। তো লক্ষ্য করো, তথ্যের কথা আমি বললাম যে আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটনা বা বিষয়গুলো আমরা জানতে পাচ্ছি, দেখতে পাচ্ছি গণমাধ্যমে বা আমাদের সামনে হাজির হচ্ছে, এগুলোকে আমরা তথ্য বলছি। আর যখনই এই তথ্যগুলোকে আমরা একটা সংখ্যার মাধ্যমে তোমাদের সামনে আমরা প্রকাশ করছি, তখনই এগুলোকে আমরা বলছি উপাত্ত। ওকে, তাহলে তথ্য এবং উপাত্ত যখনই আমরা নিয়ে আলোচনা করছি, তাহলে এই তথ্য উপাত্ত থেকে আমরা কিভাবে আমরা পরিসংখ্যানটা আমরা পাচ্ছি। তাহলে আমি যদি বলি যে তোমরা এই উপাত্ত যেটা বললাম যে 10 জন স্টুডেন্টস, আমি বললাম এখানে প্রাপ্ত নম্বর, এখানে আমি দিলাম প্রাপ্ত নম্বর, আর এখানে আমি তোমাদের বললাম শিক্ষার্থীর সংখ্যা। আমরা তোমাদের পরীক্ষা নিয়েছি, নেওয়ার পরে 60 থেকে ঊর্ধ্বে যেসব স্টুডেন্ট ভালো নাম্বার পেয়েছো তাদের জন্য তো আমাদের আলাদা টেক কেয়ার থাকবে, এবং 60-এর নিচে যারা কম নাম্বার পেয়েছো তাদের নিয়ে আমাদের একটু ভাবার বিষয় আছে, তাদের রেজাল্ট আমরা কীভাবে পাবো। এই যে একটা তথ্যগুলো, এগুলোকে যদি আমরা যখন সংখ্যার মাধ্যমে প্রকাশ করব যে 100 পেয়েছো, মনে করো 2 জন পেয়েছো, 90 পেয়েছো 3 জন, 80 পেয়েছো মনে করো 2 জন, 70 পেয়েছো 2 জন, আর 60 পেয়েছো মনে করো 1 জন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 60 থেকে শুরু করে 100 নম্বর যারা যেসব স্টুডেন্টরা পেয়েছো, 100 নম্বরের স্টুডেন্ট ছিল 2 জন, 90 নম্বর প্রাপ্ত স্টুডেন্ট ছিল 3 জন, 80 প্রাপ্ত নম্বর ছিল 2 জন, 70 প্রাপ্ত নম্বর ছিল 2 জন, 60 প্রাপ্ত নম্বর ছিল 1 জন। তাহলে আমরা টোটালি লাস্টে যে আমরা পাচ্ছি কি মোট 10 জন স্টুডেন্ট। মোট কত? 10 জন। মোট আমরা পাচ্ছি 10 জন। তাহলে এই যে বেশি নাম্বার প্রাপ্ত স্টুডেন্টকে যখনই আমরা এই তথ্যটাকে সংখ্যার মাধ্যমে আমরা প্রকাশ করলাম, তখনই এটা হয়ে যাচ্ছে কি বলতো? উপাত্ত। তখন এটা হয়ে যাচ্ছে উপাত্ত। আর আমি যদি এই যে 10 জনের নাম্বার, আমি তোমাদের 10 জন নাম্বার পেয়েছো, এই নম্বরগুলোকে যদি আমি তোমার উপাত্ত আকারে এইভাবে প্রকাশ করতাম, 100, 90, 60, 70, আবার 100, আমি দিলাম 90, 70, আবার দিলাম 90, 1 2 3 4 5 6 7 8, 190, 3টা 80, 80, আবার দিলাম 80, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে বন্ধুরা একটু দেখো, আমার কাছে যে 60 থেকে 100 নম্বরের ভিতর স্টুডেন্ট 10 জন ছিল, এইভাবে আমি নাম্বারটা আমার খাতাতে পেয়েছি। এখন এই যে 60 থেকে শুরু করে নম্বরগুলো 10 জন পেয়েছো, এর ভিতরে আমি একটা ছক তৈরি করলাম যে 100 নম্বরের স্টুডেন্ট কতজন পেয়েছে। তাহলে 100 নম্বরের স্টুডেন্ট পেয়েছে, দেখো এখানে 1 জন 2 জন, তাহলে আমি 2 জন এখানে প্রকাশ করলাম। অনুরূপভাবে 90 নম্বর পেয়েছে কতজন, দেখো 1 জন 2 জন 3 জন, 3 জন এখানে পেয়েছে। 80 নম্বর পেয়েছে 2 জন, 70 নম্বর পেয়েছে দেখো 2 জন, 60 পেয়েছে 1 জন। তাহলে এই যে সংখ্যাগুলো, সংখ্যা এই উপাত্তগুলো বা যখনই আমি সংখ্যা দ্বারা প্রকাশ করছি,
সংখ্যা দ্বারা যখন আমি এগুলোকে প্রকাশ করছি তখনই আমি এটা বলছি হচ্ছে পরিসংখ্যান। তুমি যদি বলো স্যার আমি পেয়েছি শুধু 90 নম্বর পেয়েছি, তাহলে তোমার একটা নাম্বার নিয়ে এটাকে কখনো পরিসংখ্যান বলা যাবে না। পরিসংখ্যান তখনই বলা যাবে যে আমাদের যে উপাত্তগুলো পাবো, এই উপাত্তগুলোকে যদি আমরা সুন্দরভাবে তথ্য নির্ভর করে আমরা কোনো ছকের মাধ্যমে বা একটা সুন্দর রেজাল্ট প্রেজেন্ট করতে পারি, সেটাকে আমরা ক্লাস 6 অনুযায়ী আমরা বলতে পারবো পরিসংখ্যান। তাহলে তথ্য উপাত্ত মিলেই আমরা একটা পাচ্ছি কি পরিসংখ্যান। এখন আসো বন্ধুরা, এই যে আমি একটা সারণী তৈরি করেছিলাম, এই সারণী থেকে আমি আবার দেখো উপাত্তগুলোকে ভিন্নভাবে সাজিয়েছি। উল্টাভাবে যদি আমি বলতে চাই যে আমার কাছে উপাত্তগুলো দেয়া আছে এইভাবে, দেখো তোমরা একটু দেখো, এই যে 10টা উপাত্ত, এই 10টা উপাত্তগুলোকে ক্রম অনুসারে অর্থাৎ মানের ঊর্ধ্বক্রম মানে বড় থেকে ছোট, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, মানের অধক্রম বড় থেকে ছোট, এবার কি সাজানো আছে? দেখো এই উপাত্তগুলো কখনো সাজানো নেই, কিন্তু আমরা কি করেছি আমাদের সুবিধার্থে তোমাদের সামনে দেখানোর জন্য উপাত্ত সমূহকে আমরা একটা নির্দিষ্ট ছকের মাধ্যমে প্রকাশ করেছি। তাহলে এই যে উপাত্ত এখানে যেটা লিখেছি, এই উপাত্তগুলো আমরা বলবো অবিন্যস্ত উপাত্ত, অর্থাৎ যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজাতে দেখতে পাওয়া যায় না, বা যে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজানো থাকে না, সেই উপাত্তগুলোকে আমরা কি বলবো বলো তো? অবিন্যস্ত উপাত্ত। তাহলে এই উপাত্তগুলোকে বলবো কি বলতো? অবিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। ওকে, এই উপাত্তগুলো বলবো অবিন্যস্ত উপাত্ত। এখন তোমরা যদি বলো যে স্যার বিন্যস্ত উপাত্ত, তাহলে আমি কীভাবে পাবো? তাহলে আমরা যখন বিভিন্ন উপাত্তগুলো পাবো, আমাদের যদি বলা হয় যে এই উপাত্তগুলোকে ছোট থেকে সাজিয়ে বড় আকারে লেখো, অথবা বড় থেকে সাজিয়ে ছোট আকারে লেখো, তখনই সেটা হয়ে যাবে কি বিন্যস্ত উপাত্ত। তাহলে আমি যদি এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতাম, তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে পাই, তাহলে কি পেতে পারে? মানের ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে তোমাদের এর আগে বলেছিলাম পাটিগণিতে ছোট থেকে বড়। তাহলে সবচেয়ে ছোট নম্বর কত ছিল বলো তো? 60, তারপরে ছিল 70, 2টা ছিল, তারপরে 80 ছিল 2টা, তারপর দেখো এখানে 90 আমরা পেয়েছি 3টা, 90 পেয়েছি আমরা 3টা, 100 পেয়েছি দেখো আমরা 2টা। তাহলে তোমরা বন্ধুরা একটু দেখো, হয়তো বলতে পারো স্যার এত সিম্পল একটা উদাহরণ দিচ্ছেন, ক্লাস 5-এ তো আমরা করে এসেছি। কিন্তু ক্লাস 5-এ তোমরা পড়েছো, কিন্তু এইভাবে সুন্দরভাবে যে ম্যাথের একটা অংশ হবে, যে এটা একটা পরিসংখ্যান, যে তথ্য উপাত্ত নিয়ে একদম সুন্দরভাবে গুছিয়ে ক্লাস 6-এ তোমাদের একটা অংশ অষ্টম অধ্যায় দিয়েই কিন্তু পরিসংখ্যান হিসাবে তোমাদের এখানে অংশটা দিয়েছে। আমি তোমাদের আবার বলবো, গত জ্যামিতি ক্লাসে আমি বলেছিলাম যে তোমাদের 100 নম্বরের ভিতরে 100 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু 30 থেকে 35 মার্কস, অর্থাৎ প্রায় 30 থেকে 35% নাম্বার জ্যামিতিতে থাকবে। এই জ্যামিতিতে যেমন অঙ্কগুলো জ্যামিতিও যেমন আমাদের করা লাগবে, অনুরূপভাবে তোমাদের 100 নম্বরের পরীক্ষার যেটা থাকবে এই নম্বরের ভিতরে, 100 নম্বরের ভিতরে তোমাদের এই পরিসংখ্যান অর্থাৎ তথ্য উপাত্তের একটা অংশ থাকবে, যেটা ঘ বিভাগ, এবং ঘ বিভাগে অনলি ফর একটা প্রশ্নে থাকবে, একটা প্রশ্নেরই উত্তর তোমাদের দিতে হবে। এটা কিন্তু একদম কম্পালসারি, একদম বাধ্যতামূলক। তাহলে আমি কি তোমাদের এই অনুরোধ করতে পারি না যে তোমরা পরিসংখ্যানকে এত হালকাভাবে নিবে না, যে আমি এগুলো দেখলাম, এগুলো সংজ্ঞাগুলো একটু দেখলে পারবো, বা এগুলোকে আমরা সুন্দরভাবে হয়তো সাজিয়ে করতে পারবো। আমি অনুরোধ করব, যেহেতু পরিসংখ্যান ওখানে সৃজনশীল থাকবে একটি 10 মার্কসের, তাহলে 10 মার্কস পেতে হবে, এবং এমসিকিউ মিনিমাম 3টা থেকে 5টা থাকতে পারে, 15 মার্কস থাকবে তোমার 100 মার্কসের ভিতরে পরিসংখ্যান, যেটা তোমাকে করতে হবে বাধ্যতামূলক। তাহলে তোমাদের উচিত হবে বাবা যে এই বিষয়টা ভেবেই, যে 5-এ যেটা করে এসেছি আমরা ক্লাস 6-এ আলাদাভাবে একটা অংশ পেলাম, যে অংশটাকে অবশ্যই আমাদের পরীক্ষার স্বার্থে বা জানার জন্য আমাদের করতে হবে। আর সবচেয়ে মজার ব্যাপার, পরিসংখ্যান হয়তো তোমরা মনে করছো শুধু অঙ্কটা করেই দিচ্ছি নাম্বার পেয়ে যাচ্ছে, আসলে না।
পরিসংখ্যানটা আসছে তথ্যপাত্য, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, ডিজিটাল যুগ। অতএব এই পরিসংখ্যান শুধু অঙ্কের বা এরকম দেখানোর ভিতরেই সীমাবদ্ধ না। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ঘটনার প্রবাহ, বিভিন্ন ক্যালকুলেশন আমরা কিন্তু দেখে থাকি। এগুলো কিন্তু ওভারঅল তথ্যপাত্যর বিশ্লেষণের মাধ্যমে আমরা পরিসংখ্যান বলতে পারছি। ওকে, তাহলে দেখো আমি এখানে 10টি উপাত্ত পেয়েছিলাম, তোমার সাংখ্যিক উপাত্ত এখানে পেয়েছিলাম, সংখ্যা ভিত্তিক আমরা এখানে একটা জ্ঞান পাচ্ছি। তাহলে এখানে যখনই আমি ছোট থেকে বড় আকারে সাজাচ্ছি তখন এই উপাত্তগুলো বলা হচ্ছে কি বিন্যস্ত উপাত্ত। তখন এই উপাত্তগুলোকে বলা হচ্ছে কি বলতো, বিন্যস্ত উপাত্ত। এই উপাত্তগুলোকে কি বলা হবে, বিন্যস্ত উপাত্ত। ওকে, তাহলে আমি তোমাদের তথ্য কাকে বলে, তথ্য থেকে আসলাম উপাত্ত, এবং এই যে উপাত্তগুলো পাচ্ছি সংখ্যা বিষয়ক যে জ্ঞান বা সংখ্যা ভিত্তিক যে তথ্যগুলো পাচ্ছি, এগুলোকে আমি তোমাদের বললাম যে পরিসংখ্যান। তাহলে এই উপাত্তগুলোকে আমি দেখালাম। অ্যাট ফার্স্টে তোমরা বিবেচনা করবে যে এখানে 10 জন স্টুডেন্টের প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, গণিতে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলোকে কিভাবে আমরা ছকে সাজাবো এটা, এবং এই নাম্বারগুলোকে কিভাবে আমরা মানের, এটা অবিন্যস্ত উপাত্ত না বিন্যস্ত উপাত্ত, এটা আমাদের জানতে হবে। এবং ক্লাস 6-এ এরকম 10টা উপাত্ত দিয়েই তোমাকে ক মার্কসের জন্য দিয়ে দিল, 2 মার্কসের জন্য দিয়ে দিল, ক নং প্রশ্নে 2 মার্কসের জন্য দিয়ে দিল যে উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে বা অধক্রম অনুসারে সাজাও। ওকে, এবং এটা বিন্যস্ত উপাত্ত অবিন্যস্ত উপাত্ত তোমাদের আমি দেখালাম। ঠিক আছে বন্ধুরা, তোমরা হয়তো বলতে পারো যে স্যার এটা ছাড়া, হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা বলছো অবশ্যই ঠিক, যে স্যার কিছুদিন আগে আইপিএল খেলা হয়ে গেল, আইপিএল খেলা হলো, বা বাংলাদেশ এখন ক্রিকেটে অনেক ভালো করতেছে, অনেক ভালো করছে। তাহলে বাংলাদেশ যখন টি-20 খেলে তখন হয়তো 5 জন বলার, আমাদের দেশের বলবো রত্ন, যারা দেশকে অনেক দূর নিয়ে গেছে, যেমন বর্তমানে মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, মাশরাফি, এমন অনেক খেলোয়াড় আছে, সবার নাম বলে আমরা শেষ করতে পারবো না। তারা যখন খেলে মাঠে যায় তখন কিন্তু আমরা বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে তাদের এত সাপোর্ট করি, এবং ওখানেও কিন্তু পরিসংখ্যান আছে। কারণ দেখা যাচ্ছে যে প্রথম ওভারটা হয়তো তাসকিন করে হয়তো রান দিল না, মেডেন ওভার পেল। এরপরে দেখা যাচ্ছে সাকিব আল হাসানকে বল করতে দিল, সে 1 ওভার করে হয়তো একটা উইকেট পেল এবং 5টা রান দিল। এই যে তাকে যখন আমরা দেখতে পাচ্ছি যে মাশরাফি বিন মুর্তজা 5 ওভার বা 4 ওভার ওকে করতে দিচ্ছে টি-20-তে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, সে সুন্দর একটা রান চেক করে কিছু উইকেট পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে। বা মুস্তাফিজ যখন ক্রিজে আসছে, বিশেষ করে বোলিং লাইনে আসছে, তখন প্রতিপক্ষের ব্যাটসম্যান কিন্তু কিছুটা একটু ভীত বা কিছুটা একটু ভীতির ভিতর থেকে তার বলগুলো মোকাবেলা করছে। তাহলে আমরা যখন একটা খেলার মাঠেও দেখছি তখনও কিন্তু আমরা এখানে 5 জন খেলোয়াড়ের, বিশেষ করে 5 জন বলারের আমরা টি-20-র তাদের 4 ওভারের রান কত দিল বা গড়ে তারা কত রান দিল, কয়টি উইকেট পেল, কয়টি মেডেন পেল, সেটাও কিন্তু আমরা এই পরিসংখ্যানে উপস্থাপন করতে পারবো। ওকে, তাহলে আসো দেখো বন্ধুরা, তাহলে আমি একটা সারণী কীভাবে তৈরি করলাম, অবিন্যস্ত উপাত্ত কি, বিন্যস্ত উপাত্ত কি। তাহলে এই উপাত্ত সমূহের আমি কিভাবে গড় নির্ণয় করব, উপাত্ত সমূহের আমি কিভাবে গড় নির্ণয় করব। তাহলে উপাত্ত সমূহের গড় কীভাবে নির্ণয় করা যায়, তোমরা এই যে 100 মার্কসের নাম্বারের ভিতরে তোমরা 10 জন এই নাম্বারটা পেয়েছো, এই বিভিন্ন ক্যাটাগরি তোমরা নাম্বারটা পেয়েছো। আমি কিন্তু এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই নাই বা অধক্রম অনুসারে সাজানো নেই। এখন আমি যদি বলি এই উপাত্ত সমূহ কীভাবে আমি গড় নির্ণয় করব, তাহলে গড় নির্ণয় করাটা তোমরা অনেকেই জানো যে তুমি 5টা খাতা কিনেছো, 5টা খাতা বিভিন্ন মূল্যের খাতা, তুমি সব খাতাগুলোর মূল্য এক জায়গায় করে 5 দ্বারা যখন ভাগ করতেছো তখনই হচ্ছে কি প্রতিটা খাতার গড় মূল্য পেয়ে যাচ্ছ। অনুরূপভাবে আসো বন্ধুরা, তোমরা যে 10 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলে গণিতে, তোমরা 60 নম্বর থেকে 100 নম্বরের ভিতরে 10 জন পেয়েছো, তাহলে তোমাদের গড় রেজাল্টটা কেমন হতে পারে একটু আমরা দেখে নিই। তাহলে আমরা গড় নম্বর পাওয়ার আগে আমাদের এখানে উপাত্তগুলোর আমরা যোগফলটা আমরা একটু দেখাই। উপাত্তগুলোর যোগফল তাহলে আমরা পাচ্ছি 100 যোগ 100 যোগ 90 যোগ 60 যোগ 70, 100 যোগ
90 যোগ 70 যোগ 90 যোগ 80 যোগ 80। এখন বন্ধুরা বলতে পারো স্যার আপনি সাইডের উপাত্তসমূহ কেন রেখে দিয়েছেন? আমি একটা তোমাদের সমস্যা নিয়ে, অর্থাৎ উপাত্ত এই 10 জন স্টুডেন্টের গণিতে প্রাপ্ত নম্বরের উপাত্তগুলো নিয়ে আমি যোগফল তোমাদের দেখাবো। তোমাদের বোর্ডে আমি লিখেছি উপাত্তর গড় নির্ণয়, উপাত্তর মধ্যক নির্ণয়, উপাত্তের প্রচুরক নির্ণয়, এবং এই উপাত্তগুলোকে যদি আমরা রেখাচিত্রের মাধ্যমে দেখাই তাহলে কিভাবে আমরা পাবো। ওকে, তাহলে দেখো আমি এই উপাত্তসমূহকে আমি একটু সাইড করে আমি যদি লিখে যোগ করি তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? তাহলে দেখো 0 0 0 0 সবগুলো আমাদের ডানে 0 আসছে। তাহলে কত হচ্ছে? 8 আর 8 16, 16 আর 9 25, 7 32, 32 আর 9 41, 41, 41 আর 7 48, 54, 54 9 63, 63। তাহলে আমরা পাচ্ছি কত বলো? আমরা মনে একটু ভুল করেছি মেবি। 100 পিছল 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 100 আমরা কয়টা লিখে ফেলেছি? 100, সরি একটা 100 আমরা অতিরিক্ত লিখে ফেলেছি। তাহলে 190 60 70, এখানে আমরা 100 দিয়ে তারপর পাচ্ছি 90 70 90 80 80। আচ্ছা, এবার আসো দেখো তাহলে 8 আর 8 16, 16 9 25, 7 32, 41, 41 48, 6 54, 54 9 63, 63 3, হাতে থাকলো 6, হাতে থাকলো কত? 6। তাহলে আমরা যদি যোগ করি 6 আর 1 7 আর 1 8, তাহলে আমি বললাম যে তোমরা এই যে 10 জন স্টুডেন্ট, তোমরা 10 জন স্টুডেন্ট তোমাদের গণিতে প্রাপ্ত নম্বর বার্ষিক পরীক্ষা বা অর্ধ বার্ষিক পরীক্ষায় তোমরা 10 জন স্টুডেন্ট নাম্বার পেয়েছো। তাহলে টোটাল এখানে কতজন স্টুডেন্ট আসো? তোমরা টোটাল আসো 10 জন। তাহলে 10 জন স্টুডেন্টের যে নাম্বারটা আমি পেলাম, এই নাম্বারটার আমি গড় কিভাবে করব? তাহলে আমি উপাত্তগুলোর যোগফল বা প্রাপ্ত নম্বরগুলোর যোগফল, এখানে উপাত্ত আমি বলছি প্রাপ্ত অথবা প্রাপ্ত নম্বরগুলোর যোগফল বলতে পারি, এবং মোট শিক্ষার্থী কতজন আছে? 10 জন। তাহলে গড়ের ক্ষেত্রে আমি একটা সূত্র বলতে পারি, গড় সমান বলতে পারি উপাত্ত সমূহের যোগফল বা সমষ্টি, উপাত্ত সমূহের যোগফল বা সমষ্টি, আর আমি বলতে পারি মোট শিক্ষার্থী বা মোট উপাত্ত, মোট শিক্ষার্থী আমি বলতে পারি। ঠিক আছে, মোট শিক্ষার্থী বা মোট উপাত্ত। ওকে, তাহলে লক্ষ্য করো এটা কিন্তু একটা সূত্র। এখন যেহেতু আমি ক্লাস 6-এ তোমাদের এই অষ্টম অধ্যায় তথ্য উপাত্ত বা পরিসংখ্যানের অংশটা আলোচনা করছি, সিম্পল তোমাদের বইয়ে যতটুকু আছে এই বইয়ের আলোকেই আমি তোমাদের পরিসংখ্যানগুলো দেখাচ্ছি। পরিসংখ্যান তুমি যখন 7-এ উঠবে, 7-এ পরিসংখ্যান অংশ করতে যাবে, 8-এ 9 10-এ বা 10-এ উঠবে বা ক্লাস 9-এ উঠবে, তখন কিন্তু আরও পরিসংখ্যানের ব্যাপকতা পাবে। তখন আরও পদ্ধতি আছে কি কি করা যাবে গড় নির্ণয়। তাহলে দেখো আমরা এই উপাত্ত সময় যদি গড় নির্ণয় করি পেয়েছি কত? 830 বাই এখানে হলো কত? 10 জন স্টুডেন্ট। 10 জন স্টুডেন্ট ছিলে, তাহলে তোমাদের গড়ে রেজাল্টটা কত হলো? 83। তাহলে দেখো আমরা বিভিন্ন উপাত্ত সমূহ নিয়ে যে আমরা এগুলোর যোগ করে কতজন স্টুডেন্ট পেয়েছো, এগুলো যখন আমরা ওই স্টুডেন্ট সংখ্যা দ্বারা ভাগ করছি তখন একটা গড় আসছে। শুধুমাত্র এই নম্বরের ক্ষেত্রে না, তোমরা দৈনন্দিন জীবনে যে কোনো জিনিস, ভ্যারাইটির জিনিস কিনো না কেন, কয়টা জিনিস কিনলে কত দাম হলো, এই যে সংখ্যাগুলোকে আমি মোট দামগুলোকে যখন আমরা সংখ্যাগুলো দ্বারা ভাগ করছি তখন কিন্তু আমরা গড়ে একটা রেজাল্ট পাচ্ছি। তাহলে আসো ক্লাস 6-এ তোমাদের যে অঙ্কগুলো বিশেষ করে আছে, ওখানে অঙ্ক বিশেষ করে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোতে তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে গড় নির্ণয় করতে দেয় বা সাজাতে দেয় মানের ঊর্ধ্বক্রম অনুসারে বা অধক্রম অনুসারে। আমরা তাহলে গড় নির্ণয় করলাম। এখন তোমাদের যে বোর্ডে আছে যে এই উপাত্তগুলোর আমি কিভাবে মধ্যক নির্ণয় করব বা কিভাবে প্রচুরক নির্ণয় করব। ক্লাস 6-এর বইয়ে যেহেতু তোমাদের অনুশীলনীতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো যে উপাত্তকে মানের ঊর্ধ্বক্রম আকারে সাজাও বা ক্রম অনুসারে সাজাও। যদি বলে তোমাদের প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে বিভিন্ন উপাত্ত বলে ক্রম অনুসারে সাজাবে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তুমি একবার মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবে, একবার মানের
অধক্রম অনুসারে সাজাবে। আর প্রশ্নে যদি বলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবে, তাহলে ছোট থেকে বড় সাজিয়ে দিবে, অধক্রম বলে বড় থেকে ছোট সাজিয়ে দিবে। ওকে, এবং দেখো তোমাদের গড় আমি দেখালাম, এখন তোমাদের এই উপাত্তগুলোর কিভাবে আমি মধ্যক নির্ণয় করব। তাহলে মধ্যক বিষয়টা কি, আমরা গড় আমরা দৈনন্দিন জীবনে আমরা বুঝতে পারছি যে গড় আমরা বের করতে পারবো, কিন্তু মধ্যক কিভাবে নির্ণয় করব। তাহলে মধ্যক জিনিসটা কি, মধ্যক বিষয়টা কি। আমি মধ্যক বলতে মাঝামাঝি একটা মান, মধ্যম একটা মান। তাহলে আমাদের যদি বিভিন্ন উপাত্ত দেয়া থাকে, মধ্যক নির্ণয় করতে হলে বন্ধুরা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে উপাত্তগুলো কি মানের ঊর্ধ্বক্রম না অধক্রম অনুসারে সাজানো আছে। আমি তোমাদের এখানে 10 জন স্টুডেন্টের নাম্বার আমি দিয়ে দিয়েছি। এখন এখানে যদি আরেকজন স্টুডেন্টের নাম্বার আমি সংযুক্ত করতাম, হয়তো আমি আরেকজন স্টুডেন্টের নাম্বার তোমাদের দেখালাম যে 70 নাম্বার পেয়েছে আরেকজন স্টুডেন্ট। ওকে, তাহলে এখানে টোটাল স্টুডেন্ট হলো কত? 11 জন। আগে ছিল 10 জন, এখন হলো কতজন? 11 জন। তাহলে বন্ধুরা আমি এই 11টি উপাত্তকে থেকে কিভাবে আমি মধ্যক নির্ণয় করব বা মধ্যমানটা কীভাবে নির্ণয় করব। তাহলে তোমাদের যদি প্রশ্নে এরকম উপাত্ত দেওয়া থাকে মধ্যক নির্ণয় করতে হলে প্রথমেই তোমাদের ধৈর্য সহকারে এই মান উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে বা অধক্রম অনুসারে সাজিয়ে নেবে, এবং এই সাজানো যতটুকু সময় লাগবে তোমার ম্যাথে ক্যালকুলেশন করতে তত সময় লাগবে না। তোমরা অবশ্যই এখানে ধৈর্য হারা হবে না, কারণ আমরা দেখেছি 9, 10-এ যখনই মধ্যক নির্ণয় করতে যাই, অবিন্যস্ত উপাত্ত বিন্যস্ত উপাত্ত থাকে, তারা কিন্তু সাজাতে যেই অনেকটা বিরক্ত ফিল করে, বা একজন করে আরেকজন হয়তো মনে করে যে সে তো করতেছে আমি অন্য একটা অঙ্ক করি। এই ভুল তোমরা মোটেই করবা না, কারণ মধ্যক নির্ণয় করতে হলে সাজানোর সময়টাই এখানে মেন বিষয়। তাহলে আমরা যদি বলি উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, তাহলে আমি এখানে লিখলাম উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। ওকে, তাহলে লক্ষ্য করো মানের ঊর্ধ্বক্রম অনুসারে যদি সাজায়, তাহলে সবচেয়ে ছোট নম্বর কতজন পেয়েছিল? 60 নম্বর পেয়েছিল একজন। তারপর 70 নম্বর পেয়েছিল, আমরা পেয়ে যাচ্ছে এখন 70 নম্বর কতটা। আর যখন আমরা নাম্বারগুলো নিচ্ছি তখন আমরা যেহেতু প্রশ্ন আমার, সেক্ষেত্রে আমি কাজ করব পেন্সিল দিয়ে 60 কেটে দিব, এরপর কি 70 এখানে কেটে দিব, তারপরে এখানে 70 আমি কেটে দিব, যেটা যেটা নিয়ে নেওয়া হয়ে যাচ্ছে পেন্সিল দিয়ে তোমরা কাটবে। আরেকটি 70 পাচ্ছ, আমি এটা কেটে দিলাম। তাহলে এরপরে 80 আছে কয়টা? 2টা। যদি বা আমরা আমাদের এই ক্লাসে সময় স্বল্পতা বা সময়ের কারণে আমরা সাজিয়ে নিয়েছি, তোমাদের বইয়ে উপাত্তগুলো আরও ভিন্নভাবে সাজানো আছে, এগুলো তোমরা দেখলে বুঝতে পারবা। তাহলে এখানে আমি 80 নিয়েছি, তাহলে 90 আছে 2টি, 90 আছে 2টি, 1 2 3 4 5 6 7 8, 90 আছে 2টি, না 90 আছে 3টি, 100 আছে 2টি, বাকিটা আমরা মুছে দিলাম। দেখো খেয়াল করো, বাকিটা আমরা যে উপাত্তগুলো নিয়েছিলাম, যেগুলো নেওয়া হয়ে গেছে আমরা কেটে দিলাম, মুছে দিলাম, প্রশ্নটা সরিয়ে দিলাম পরীক্ষার হলে যদি হয়। তাহলে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি কিনা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পর আমি এখানে দেখলাম যে উপাত্তগুলোর সংখ্যা এখানে কত, উপাত্তগুলোর সংখ্যা এখানে কয়টি আছে? 11টি। তাহলে এই যে উপাত্তগুলোর সংখ্যা, উপাত্তগুলোর সংখ্যা এখানে পাচ্ছি কয়টা বলো তো? 11টি। তাহলে এই 11টি এটা জোড় না বিজোড়? তাহলে 11 অবশ্যই বিজোড়। 11 সংখ্যাটি কি? উপাত্ত বিজোড় সংখ্যা। তাহলে যে 11টি উপাত্ত পেলাম, উপাত্ত সংখ্যা আমরা পেলাম বিজোড়। তাহলে বিজোড় সংখ্যক যদি উপাত্ত তোমাকে দিয়ে দিই, সেই ক্ষেত্রে তোমরা মধ্যক কীভাবে নির্ণয় করবে? তাহলে উপাত্তগুলো যদি বিজোড় হয়, সেই ক্ষেত্রে মধ্যম মান বলতে কি মাঝামাঝি যে উপাত্তটা থাকবে বা নম্বর থাকবে, সেটাই কিন্তু মধ্যক হবে। কীভাবে দেখো, আমি যদি 1 2 3 4 5 এই পর্যন্ত আমি প্রথম ছোটোগুলো এক সাইডে করছি উপাত্তসমূহ, আমি উল্টাভাবে বড় থেকে যদি আমি এখানে বাদ দিই, দেখো 1 2 3 4 5, তাহলে প্রথম 5টি বাদ যাচ্ছে, লাস্টের 5টি আমি এক জায়গায় করলাম। তাহলে প্রথম 5টিকে এক জায়গায় করলাম আর মাঝে
লাস্টের 5 থেকে 1 যায় যদি করি তাহলে মাঝামাঝি থাকছে কত বলো তো 80। তাহলে বন্ধুরা তোমরা একটু দেখো তো, তাহলে উপাত্তের যদি মধ্যক নির্ণয় করতে চাও তাহলে দেখতে হবে উপাত্ত জোড় না বিজোড় আছে। যদি বিজোড় থাকে তোমরা শুধু কষ্ট করে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবে, তাহলে মাঝামাঝি যে রেজাল্টটা পাবে সেটা হবে এই উপাত্তের মধ্যক। তাহলে আমরা কি পেলাম বলো তো, মধ্যক সমান আমরা কি পাচ্ছি, মধ্যক সমান এখানে 80। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমার যদি অনেক বড় সংখ্যা থাকে কোনো সূত্র আছে মধ্যক নির্ণয় করা? হ্যাঁ, তোমাদের 6-এর বইয়ে মধ্যক নির্ণয় কিংবা সূত্র করা আছে, সেটা আমি একটু দেখাচ্ছি। যদি উপাত্ত সংখ্যা বিজোড় হয় তাহলে তোমাদের মধ্যক এর সূত্র হবে সংখ্যাগুলোর উপাত্তগুলোর সংখ্যা যোগ 1/2 তম পদ। তুমি যদি বলো তম পদ কেন বলছো, যেমন প্রথমতম সংখ্যা, দ্বিতীয়তম সংখ্যা, তৃতীয়তম সংখ্যা, চতুর্থতম সংখ্যা, পঞ্চমতম সংখ্যা, ষষ্ঠতম সংখ্যা। তাহলে এখানে ষষ্ঠ বলতে 6 নম্বর সংখ্যাটা আমাদের কি ছিল, 80 ছিল, 80 ছিল। তাহলে আমরা দেখি তো অ্যাকচুয়ালি এখানে উপাত্তগুলোর সংখ্যা ছিল কয়টি, 11টি ছিল। উপাত্তগুলোর সংখ্যা কয়টি ছিল বলো তো, 11টি। আর এটা কিন্তু সূত্রের 1, এখানে সূত্রের কিন্তু এটা 1 বাই কত বলো তো, 2তম পদ। তাহলে আমরা কি বলতে পারি, 12/2তম পদ। খেয়াল করো তাহলে কত বলো তো, 6তম পদ, বা আমরা বলতে পারি ষষ্ঠতম পদ। তাহলে দেখো তো 1 2 3 4 5 6, তাহলে ষষ্ঠতম পদটা হচ্ছে কত বলো তো, 80। তাহলে আমরা যদি সূত্রের মাধ্যমে এটা দেখাই তাহলে আমরা মধ্যক নির্ণয় করতে পারবো যদি উপাত্ত সংখ্যা বা সংখ্যাগুলোর সংখ্যা যদি বিজোড় হয়। এখন যদি তুমি বলো স্যার আমরা যদি এই বিজোড় সংখ্যা n দ্বারা প্রকাশ করতাম তাহলে n এর মান হচ্ছে 11, যেটাকে আমরা বলছি কত, n এর মান 11, যেটাকে বলছি আমরা বিজোড়। তাহলে তুমি এই সূত্রটাকে কিভাবে প্রকাশ করতে, এটা তোমরা রেখে দাও, আমি এই সূত্রটাকে এভাবে প্রকাশ করে দিতে পারতাম। তাহলে মধ্যক সমান আমরা বলতে পারতাম n যোগ 1/2তম পদ, n যোগ 1/2তম পদ। এখন n বলতে কি, n বিজোড় মানে উপাত্ত সংখ্যা। তাহলে এখানে n এর মান যদি 11 আমি বসায়, 11/2তম পদ, একই রেজাল্ট হবে। দেখো একই রেজাল্ট আমরা পাবো। তবে তোমাদের ক্লাস 6-এ এই যে n দিয়ে অনেক সময় অনেক টিচাররা তোমরা বুঝো না, 5 থেকে 6-এ উঠেছো, করতে চায় না, তোমাদের এইভাবে করায়। তোমরা যদি এটাও করো তাতেও ভুল নাই, এটা করলেও ভুল নাই। তাহলে মধ্যক নির্ণয়ের বিজোড় সংখ্যক উপাত্ত হলে আমরা সূত্রটা দেখালাম। এখন আসো বন্ধুরা, তোমাদের প্রথমে যে 10 জন শিক্ষার্থীর আমি উপাত্ত অর্থাৎ নম্বরগুলো আমি নিয়েছিলাম, একজন শিক্ষার্থীকে বেশি নিয়ে এসে আমরা 70 নাম্বারটা আমরা কি করলাম, বেশি দিয়েছিলাম। এখন যদি আমরা 70 নাম্বার একটা কমিয়ে দিই, সেই ক্ষেত্রে আমাদের মধ্যক আমরা কীভাবে নির্ণয় করব। যদি 70 সংখ্যাটা আমরা একটু সরিয়ে দিই তাহলে উপাত্ত সংখ্যা কত হয়ে যাচ্ছে তোমরা একটু দেখো। উপাত্ত সংখ্যা আমাদের হয়ে যাচ্ছে 90। বন্ধুরা একটু দেখো, তাহলে আমি এখন সুন্দরভাবে তোমাদের দেখাচ্ছি যে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালাম। প্রাথমিক অবস্থায় যে উপাত্ত সংখ্যা আমরা ধরেছিলাম, অর্থাৎ 10 জন স্টুডেন্টের যে আমরা নাম্বার পেয়েছিলাম সেই নাম্বারগুলোকে আমরা সাজাচ্ছি। দেখো নম্বরগুলো কি বলো, 1 2 3 4 5 6 7 8 9 10টি। এখানে উপাত্ত সংখ্যা কয়টি বলো, 10টি। তাহলে যদি জোড় সংখ্যক উপাত্ত থাকে তাহলে আমরা মধ্যক কীভাবে নির্ণয় করব। তাহলে জোড় সংখ্যক উপাত্ত যদি থাকে তাহলে মধ্যক নির্ণয় করার কৌশলটা হচ্ছে তুমি প্রথমে বাদ দিলে 4টি, এখানেও বাদ দিলে 4টি, তাহলে এই মাঝামাঝি সংখ্যা অর্থাৎ 80 এবং 90-এর মাঝের সংখ্যা কিভাবে আমাদের মধ্যক পাবো। হ্যাঁ, এই ক্ষেত্রেও তোমাদের মধ্যক নির্ণয় করার, তাহলে এখানে উপাত্ত সংখ্যা কত বলো তো, 10টি। তাহলে এটা কি 10 আমরা বলতে পারবো যা কি বলো তো, জোড় সংখ্যা। যা কি বলো তো, জোড় সংখ্যা, যা জোড় সংখ্যা। তাহলে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে যদি উপাত্ত জোড় সংখ্যা হয় তাহলে আমরা কীভাবে লিখবো, দেখো সংখ্যাগুলোর মানে উপাত্তগুলোর সংখ্যাগুলোর আমরা উপাত্ত সময়ের সংখ্যা আমরা লিখতে পারি
উপাত্ত সমূহের সংখ্যা বাই 2 তম পদ যোগ উপাত্ত সমূহের সংখ্যা বাই 2 যোগ 1 তম পদ বাই, অর্থাৎ যেহেতু এখানে 10টি উপাত্ত আছে, তাহলে 10টি উপাত্তের ভিতরে আমরা দেখলাম পঞ্চম এবং ষষ্ঠতম দুইটি সংখ্যা আছে, যেখানে একটি আছে 80 আর একটি আছে 90। এই দুটার গড় রেজাল্টটাই কিন্তু আমাদের হবে মধ্যক। তাহলে সেই ক্ষেত্রে আমি লিখেছি উপাত্ত সমূহের সংখ্যা এততম পদ। তাহলে এখানে উপাত্ত সংখ্যা আমি যদি এখানে n এর মান 10 দিই, এই যে জোড় সংখ্যা n এর মান যদি 10 দিই, তাহলে এখানে উপাত্ত সমূহের সংখ্যা কত আছে? 10টি আছে, বাই কত? 2তম পদ। একটু খেয়াল করো, যোগ, তাহলে এখানে উপাত্ত আছে কয়টি বলো তো? 10 বাই 2 যোগ এততম পদ, এততম পদ এর মান, এততম পদ এর মান, এততম পদ এর মান বাই, তোমরা একটু খেয়াল করো 2। তাহলে এখানে 10কে 2 দ্বারা ভাগ করলে 5তম পদ। আমরা কি পাচ্ছি বলো তো? 5মতম পদ যোগ, আমরা বলতে পারবো 6ষ্ঠতম পদ, 6ষ্ঠতম পদ বাই কত বলো তো? 2। বন্ধুরা একটু দেখো, তাহলে 5মতম পদ আমাদের কত আছে? 1 2 3 4 5। তাহলে এখানে 5মতম পদ কত আছে বলো তো? 80। আর 6ষ্ঠতম পদ কত আছে বলো তো? 90। 6ষ্ঠতম পদ কত বলো তো? 90। তাহলে আমরা যদি এই মধ্যককে সুন্দরভাবে দেখাতে চাই, তাহলে আমাদের একটু জায়গা স্বল্পতার কারণে এবং হাতের লেখাটাও একটু ফাঁকা হওয়ার কারণে আমি এই যোগটা তাহলে তোমাদের একটু দেখাই। তাহলে 90 আর 80 যোগ করলে 170 বাই 2, তাহলে 85 হচ্ছে। তাহলে আমাদের গড়ের রেজাল্ট হচ্ছে কত বলো? সরি, এখানে মধ্যক হচ্ছে কত? 85। তাহলে উপাত্ত সমূহ যদি জোড় থাকে, জোড় সংখ্যক উপাত্ত থাকে, তাহলে মধ্যক নির্ণয় করার সূত্র তোমাদের অবশ্যই ক্লাস 6-এর বইয়ে এভাবে সূত্রটা নেয়। আগের সূত্রটা লেখা আছে, আমি তোমাকে এই সূত্রটা একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা একটু লিখবা যে উপাত্ত সমূহের সংখ্যা বাই এততম পদ যোগ উপাত্ত সমূহের সংখ্যা বাই 2 + 1তম পদের মান বাই 2। এটা কিন্তু গড়ের 2। তাহলে এখানে উপাত্ত সংখ্যা n বলতে এখানে 10 জন আমি ধরেছি, তাহলে 10 বাই 2তম পদ, এখানে 10 বাই 2 ক্যালকুলেশন করে হলো পঞ্চমতম ষষ্ঠতম পদের মান। পঞ্চমতম পদের মান ছিল 80 আর ষষ্ঠতম পদের মান ছিল 90। যোগ করে আমরা গড় করে আমরা দেখলাম 85 পেলাম। তাহলে এই 85কে বলা হবে এই আমাদের উপাত্ত সমূহের মধ্যক। এখন আসো, আমি এখানে লিখেছি যদি উপাত্ত সংখ্যা জোড় হয় তাহলে n দ্বারা আমরা প্রকাশ করছি। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি শর্টলি সূত্রটা তোমাদের দেখাতে চাই, তাহলে আমি এটাকে কিভাবে তোমাকে দেখাবো দেখো। তাহলে আমি লিখতে পারবো n বাই 2তম পদ ও n বাই 2 + 1তম পদের সাংখ্যিক মান, মানে যে সাংখ্যিক মানটা পাবো, সাংখ্যিক মান বাই কত? 2। তাহলে দেখো n সমান যদি আমি 10 বসাই তাহলে কত হয়? 10 বাই 2তম পদ, এইটাকে আমি ও বলতে এখানে যোগ চিহ্ন দিলাম, তাহলে 10 বাই 2 + 1তম পদ, পদের মান বাই 2। এটা ক্যালকুলেশন করলে আগের আমাদের যে রেজাল্টটা হয়েছে ওটার সাথে মিলে যাবে, অর্থাৎ মধ্যক কত হয়ে যাবে? প্রচুরক হবে। তাহলে মাঝামাঝি মান যেহেতু জোড় যদি থাকে, আমরা যদি তোমাদের 4 জন স্টুডেন্টকে মানের ঊর্ধ্বক্রম ছোট থেকে বড় আকারে সাজাই, তাহলে মাঝের স্টুডেন্ট কীভাবে পাবো? তাহলে প্রথম 2 জনকে বাদ দিয়ে দিতে হবে। উচ্চতার যদি আমরা মধ্যক নির্ণয় করতে চাই, তাহলে মাঝের 2 জনের যে উচ্চতা হবে সেই উচ্চতা 2টা আমরা কি করব? যোগ করব, করে 2 দ্বারা ভাগ করে দিলেই আমরা মধ্যম একটা রেজাল্ট পাবো। ওকে, তাহলে আমরা তোমাদের উপাত্ত সমূহের মধ্যক কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখালাম। এখন আসো, আমি এই উপাত্ত সমূহ প্রাথমিক অবস্থায় যেভাবে পেয়েছিলাম, অর্থাৎ আমাদের প্রশ্নে
যদি উপাত্তসমূহ মানের ঊর্ধ্বক্রম বা বিন্যস্ত অবিন্যস্ত যেটা যেভাবে থাক না কেন, আমরা যদি সেগুলোর প্রচুরক নির্ণয় করতে চাই তাহলে আমরা কিভাবে নির্ণয় করব। যেমন তোমরা বলছো যে স্যার আপনার এই ক্লাসটা নিচ্ছেন অনেকজনই হয়তো আপনার এই ক্লাসগুলো পছন্দ করছে বা অনেকে লাইক দিচ্ছে, বা তোমরা কোনো একটা প্রজেক্ট করেছো, এই প্রজেক্টটা সব ক্লাসের ছেলেরা বা মেয়েরা অনেক পছন্দ করছে তোমাদের এই প্রজেক্টটা। এই যে প্রচুর পরিমাণ পছন্দ করছে বা প্রচুর সংখ্যক আসছে, এটাকে আমরা কি বলবো? প্রচুরক। তাহলে উপাত্ত সময়ের প্রচুরক আমি কীভাবে নির্ণয় করব? উপাত্ত সময়ের প্রচুরক আমাকে নির্ণয় করতে হলে আমি এই মধ্যক নির্ণয়ে যেমন উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজাবো, সেভাবে সাজাবো না সাজাই করব কি, আমি ফাইন্ড আউট করব যে কোন উপাত্তগুলো বেশি সংখ্যক বার এসেছে। তবে একটা কথা, যদি আমাদের উপাত্তগুলো দিয়ে যদি বলে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, অধক্রম অনুসারে সাজাও, তারপর মধ্যক নির্ণয় করো বা গড় নির্ণয় করো, সেই ক্ষেত্রে কিন্তু দেখো মধ্যক নির্ণয় করতে বললে আমরা খুব শর্টলি এই প্রচুরক নির্ণয়ের ইকুয়েশনটা আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছি যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে হয়তো খ নম্বর প্রশ্নে হয়তো ছিল যে মধ্যক নির্ণয় করো, ওখান থেকে আমি প্রচুরক কীভাবে নির্ণয় করতে পারি। এখানে দেখতে পাচ্ছি 70 আসছে 2 বার, 80 আসছে 3 বার, 90 আসছে 80 আসছে 2 বার, 90 আসছে 3 বার, 100 এসেছে 2 বার। তাহলে আমার এই 10টি উপাত্তের মধ্যে প্রচুরক কিভাবে পাবো? তাহলে 10টি উপাত্তের ভিতরে প্রচুরক যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমি দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি সংখ্যক বার কোন উপাত্তটি বা কোন নম্বরটি বেশি পেয়েছে। নিঃসন্দেহে তোমরা বলবে যে স্যার এখানে 90 এসেছে 3 বার, তাহলে প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের একটু লিখতে হবে। হয়তো এখানে আমি 10টি উপাত্ত দিয়েছি, তোমাদের 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর থাকতে পারে, 40 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার থাকতে পারে। সেক্ষেত্রে তোমরা কীভাবে লিখবা? তাহলে তোমরা এখানে লিখবা যে এখানে, তার আগে তোমরা আলাদাভাবে পয়েন্ট দিয়ে লিখবা যে প্রচুরক নির্ণয়। তোমরা আগে লিখে নিবা প্রচুরক নির্ণয়। ওকে, প্রচুরক নির্ণয় দিয়ে লিখবা এখানে উপাত্ত 70 আছে 2 বার, 2 বার করে কি আসছে 70 আর 100, তাহলে 70, 80, 100 আছে 2 বার করে এবং 90 আছে 3 বার করে। এখানে তুমি ইচ্ছা করলে সংখ্যায় 3 লিখতে হবে, 3 বার করে। ওকে, তাহলে তুমি ফাইনালি লিখতে পারো। অতএব প্রচুরক যদি হবে তাহলে তুমি লিখতে পারো প্রচুরক এখানে কত হবে? সবচেয়ে বেশি সংখ্যক উপাত্ত কয়বার এসেছে? কোনটা এসেছে? 90। তাহলে 90 এসেছে কয়বার? 3 বার। তাহলে আমরা এই 10টি উপাত্তের আমরা প্রচুরক তোমাদের দেখালাম। ওকে, তাহলে প্রচুরক পাচ্ছে কত? 90। হ্যাঁ, তবে একটা জিনিস বলতে পারো যে দুইটা টিম খেলা হচ্ছে, এক টিমে মনে করো ফুটবল খেলায় একটি গোল করেছে আর এক টিমে গোল একটি করেছে, তাই সমান হয়েছে। আমরা বলতে পারবো না যে প্রচুর পরিমাণ গোল প্রতিপক্ষকে দিয়েছে। বা এখানে যদি বলি যে কোনো উপাত্তই, হয়তো আমি বললাম যে বিষয়টা এমন যদি থাকে, আমি তোমাদের যদি বলতাম এই উপাত্তগুলোর প্রচুরক কত, এই উপাত্তগুলোর প্রচুরক কত, তাহলে কী বা করতে? হয়তো প্রচুর পরিমাণ সংখ্যা আমরা দেখলাম পেয়েছি, কিন্তু এই উপাত্তগুলোর প্রচুরক আমরা কীভাবে নির্ণয় করব? লক্ষ্য করো, আমরা এখানে 5টি উপাত্ত পেয়েছি, যেখানে এই 5টি উপাত্তের কোনো উপাত্তই ডাবল আসে নাই বা 2-এর অধিক আসে নাই। ওকে, তাহলে আমাদের এমন যদি কোনো উপাত্ত থাকে যেগুলো সাধারণত তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে আমরা দিয়ে দিই হয়তো বললাম এই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো, এই উপাত্তগুলোর গড় কত নির্ণয় করো, এই উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করো, দিয়ে আমি 3টা প্রশ্ন এখানে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা তোমরা তাহলে প্রচুরকটা কীভাবে নির্ণয় করবা? অবশ্যই তোমাদের প্রচুরক এখানে আসবে না। তোমরা এখানে লিখবে যে এখানে উপাত্তগুলো অর্থাৎ 60 এত সবগুলো না লিখে বলতে পারো প্রত্যেকটা উপাত্ত একবার করে এসেছে, সুতরাং এখানে প্রচুরক কত? নেই, প্রচুরক এখানে নেই।
তাহলে আসো বন্ধুরা, বিশেষ করে এই যে তোমাদের ক্লাস 6-এ, আমি আবার বলবো ক্লাস 6 ক্লাসকে কখনো ছোট করে ভেবো না। আমি এই ঈদের ভিতরে, ঈদের আগে তোমাদের এই রোজার মাসে বিশেষ করে বলতে একটু দ্বিধাও করব না, কষ্ট না, হয়তো স্বয়ং উপরওয়ালার কৃপায় আমি সুস্থ থেকে তোমাদের সামনে ক্লাস 6-এর বইয়ের ব্যাথের পুরা বইটাকে আমি আমার যতটুকু একটা প্ল্যান ছিল, প্ল্যান অনুযায়ী করিয়ে আজকে শেষ পর্যায়ে চলে এসেছি। হয়তো বলতে পারো যে স্যার আপনার পাটিগণিত, বীজগণিত, জ্যামিতির আরও ক্লাসগুলো হলে ভালো হতো, বা সৃজনশীল প্রশ্নগুলো যদি একটু দেখাতেন ভালো হতো। আসলে আমি যদি বলি সৃজনশীলতা আনলিমিটেড। তোমাকে যদি একটা অধ্যায় আমরা আলোচনা করতে চাই, একটা অধ্যায়ে অনেকগুলো যদি চ্যাপ্টার থাকে, সব চ্যাপ্টারগুলো রিলেটেড। আমি তোমাদের পাটিগণিতে দেখিয়েছি স্বাভাবিক সংখ্যা নিয়ে অনেকগুলো চ্যাপ্টার, ভগ্নাংশ নিয়ে অনেকগুলো চ্যাপ্টার, অনুপাত শতকরা নিয়ে চ্যাপ্টারগুলো আছে, বীজগণিতের চ্যাপ্টারগুলো আছে। এই যে একটা সাম্যক ধারণা, এই ধারণাটা ক্লিয়ার তোমাকে আগে হতে হবে যে পুরা বইটা আমার কত কন্ট্রোলে আছে, আমি প্রত্যেকটা অঙ্ক জেনে বুঝে করেছি কিনা, কাজগুলো করেছি কিনা, উদাহরণগুলো করেছি কিনা। তখনই তোমাকে যদি আমরা কোনো পরীক্ষার সম্মুখীন করি তখন তুমি ভয় পাবে না, কখনো পাবে না। তোমাদের এই যে পরিসংখ্যান, ক্লাস 5-এ পরিসংখ্যানকে পড়েছো, ডাটা উপাত্ত যেখানে পড়েছো, স্তম্ভ লেখে গেছো, এখানে দেখো তোমাদের ক্লাস 6-এ অষ্টম অধ্যায় যেটা বলছি বারবার, 100 মার্কস পরীক্ষার মধ্যে তোমরা 15 মার্কসের প্রশ্ন পাবেই। একটি সৃজনশীল থাকবে যেটাকে উত্তর দিতেই হবে, 10 মার্কসের প্রশ্ন যেটা থাকবে, এবং বহু নির্বাচনী প্রশ্নে আবার বলি আমি 5টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। তাহলে এই যে 15 নম্বর যদি আমি পেতে চাই তাহলে আমাদের ক্যালকুলেশন করতে হবে। আরেকটু সতর্কবাণী তোমাদের দিই, যেটা আমরা টিচাররা খাতা দেখতে গেলে বা পরীক্ষার হলে যখন পরিদর্শক হিসাবে থাকি তখন দেখি তোমরা অনেকেই পরিসংখ্যানটা আগে আনসার করতে চাও, এবং পরিসংখ্যান আনসার করতে যে আমি পূর্বেও বলেছি যে একটি সৃজনশীল পরীক্ষার আনসার সময় থাকে 21.6 মিনিট, কিন্তু পরিসংখ্যানে আনসার করতে যে অনেকেই আধা ঘন্টা, 35 মিনিট, 40 মিনিট লাগিয়ে ফেলো। হ্যাঁ, তোমাদের ক্লাস 6-এ কিন্তু কোনো ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। তোমরা যখন ক্লাস 8-এ উঠবে, জেএসসি পরীক্ষা দিতে যাবে, তখনই ক্যালকুলেটর ইউজ করতে দিবে। ক্লাস 6-এ এখন দিবে না, কারণ তোমাদের আগে বলেছি পাটিগণিতে নামতাগুলো তোমাদের জানতে হয়েছে, কোন কোন সংখ্যা কত দ্বারা বিভাজ্য, এগুলো বারবার তোমাদের প্র্যাকটিস করতেছে। তোমাদের যদি এখন ক্যালকুলেটরগুলো দিয়ে দিই তাহলে তোমাদের ব্রেনগুলো খাটবে না, যার কারণে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশ সরকার শিক্ষা নীতিতে যেটা ক্লাস 8-এর আগ পর্যন্ত বিশেষ করে কোনো ক্লাসেই ক্যালকুলেটর ম্যাথমেটিক্সের জন্য ব্যবহার করতে দেয় না, হয়তো 8 থেকে দেয়। এর অর্থ একটাই যে তুমি 6-এ অনেক ব্রেন খাটিয়েছো, অনেক বুদ্ধি খাটিয়ে তুমি ক্যালকুলেশনগুলো করেছো, তোমার চর্চাটা মনে হয়েছে। 7-এও একই অবস্থা, যখন 7-এ আমি ক্লাসগুলো নিব পাটিগণিতে, তখন দেখবে যে অ্যাকচুয়ালি স্যার যেটা বললো তোমাদের হয়তো বিরক্ত লাগবে যে স্যার আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে কেন দেয় না, দিলে হয়তো পারতাম, ভালো রকম পারতাম। যেমন আমি তোমাদের এখানে 10 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরে আমি গড় করলাম, দেখো আমি মুখে মুখে খুব দ্রুত আমি যোগ করে একটা ক্যালকুলেশন করে দিয়েছি। যদি এমন হতো যে ক্যালকুলেটর হতো এত সময় আমার লাগতো না, তবে ক্লাস 6-এ এখন তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। তো যাই হোক, আমি আজকে তোমাদের ক্লাসে অষ্টম অধ্যায়ের তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করছি, এটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আসো যেটা খুব রেখাচিত্র, যেটা আমরা লেখচিত্র হিসাবে বিবেচনা করতে পারবো। রেখাচিত্র বা লেখচিত্র, দেখো এখানে রেখাচিত্রটা কি বা কেমন তোমরা একটু দেখো। তোমাদের যদি এমনি জ্যামিতি যে ভীতি আছে, তোমাদের একটা ড্রয়িং করতে দিলে অনেকে, বা আমি নিজেও যখন বিএড পরীক্ষা দিই তখন ড্রয়িংয়ে নাম্বার ছিল, ড্রয়িংয়ে নাম্বার, তখন আমি নিজেও ভালো রকম ড্রয়িং আঁকতে পারতাম না, আমি অনেকটাই বিব্রতকর অবস্থায় পড়েছিলাম। আমি তখন একটু বলে নিই, আমি সেই সময় মিরপুর 13 নম্বর ঢাকার যে SOS হারমান মেনার কলেজ ওখানে ছিলাম। তখন আমি বিএড পরীক্ষা দেওয়ার সময় আমি বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি ড্রয়িংয়ের কতটা দরকার, ড্রয়িংয়ের কতটা প্রয়োজন আমাদের। সেই ক্ষেত্রে আমি যে প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছিলাম আমি অনেক ভালো রেজাল্ট করেছিলাম, মেধাগততে 4র্থ হয়েছিলাম, কিন্তু এক জায়গায় আমি পারি নাই, সেখানে ড্রয়িংয়ে আমার নাম্বার অনেক কম ছিল। তো আমি এই ড্রয়িংয়ের বিষয়টা যেটা বলতে যাচ্ছি যে 6 থেকে তোমাদের চারু ও কারুকলা বা ড্রয়িংগুলো ইনক্লুডিং হয়েছে। তাহলে আমাদের এই যে রেখাচিত্র বা চিত্রের কথা বলছি, রেখাচিত্রটা কি বা এগুলো কীভাবে আমি পারবো বা বুঝবো, তাহলে পরিসংখ্যানে বা লেখচিত্রটা কি।
আসো বন্ধুরা, আমরা যদি তোমাদের আজকে কোনো একটা খেলার হাইলাইটস দেখাই বা বাংলাদেশ ভারতের যদি তোমাদের খেলা দেখায়, আগেও বলেছিলাম যে টি-20 খেলা তোমাদের চলছে এখন, সেই ক্ষেত্রে বোলিং স্কোরটা হয়তো আমাদের বাংলাদেশের প্রাথমিক অবস্থায় বাংলাদেশ বোলিং করতেছে, তখন তোমাদের এই স্কোরটা কিভাবে আমি রেখাচিত্রের মাধ্যমে দেখাবো। এখন আসো, আমি যদি বলি যে এখানে আমি দিলাম, এটা অবশ্য আমাদের গ্রাফ পেপার হলে অনেক ভালো হতো, এখানে নাম থাকবে, এখানে ওভার, আমি এখানে তোমাদের মূলত ওভার এবং রান দেখাচ্ছি, ওভার এবং রানগুলো দেখাচ্ছি। এখানে আমি বললাম ওভার, আর এখানে আমি তোমাদের দেখালাম রান। আচ্ছা যাক, সিম্পলি আমি তোমাদের দেখাই, আমি 5টি ওভার তোমাদের দেখাই। রান এটা দেখাচ্ছে, তাহলে প্রথম ওভার, দ্বিতীয় ওভার, তৃতীয় ওভার, চতুর্থ ওভার, পঞ্চম ওভার। এখানে বোলিং বাদে আমি তোমাদের বলি যে প্রথম 5 ওভারে আমাদের বাংলাদেশের ক্রিকেট খেলায় যে ক্রিকেটাররা কত রান করেছে এটা তোমাদের আমি দেখাই, বা রানটাই দেখায়। তাহলে প্রথম ওভারে রান নিয়েছে 4, তারপরে ওভারে নিয়েছে 6, তারপরে ওভারে নিয়েছে 0, তারপরে নিয়েছে 8, তারপরে নিয়েছে 10টি রান। তাহলে দেখো আমি প্রথম 5টি ওভার, এই ওভার এবং রান সংখ্যা আমি দেখাচ্ছি। তাহলে এইটাকে আমি কিভাবে রেখাচিত্র বা লেখচিত্রের সাহায্যে আমি দেখাবো। তো লেখচিত্র করতে হলে আমাদের অবশ্যই, আমি আবার বলবো, আমাদের গ্রাফ পেপারটা লাগবে। গ্রাফ পেপারে প্রত্যেকটা বর্গঘর আছে, এই বর্গঘর আমাদের বিবেচনা করতে হবে যে কোনটা কোন অক্ষ নিব। যেমন আমাদের এই উপাত্তগুলোকে যখন আমি রেখাচিত্রের মাধ্যমে আমি দেখাবো, একটু খেয়াল করো, আমি তোমাদের আজকে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে ও এক্স বরাবর এটাকে আমি বলবো এক্স অক্ষ, এটাকে আমি বলবো কি এক্স অক্ষ, এক্স অক্ষ, বা এটাকে বলবো অনুভূমিক রেখা, এটাকে বলবো ভূমির সাথে যেহেতু থাকে এটা বলবো অনুভূমিক রেখা। ওকে, আর ও এক্স বরাবর আমি মূলত দিব হচ্ছে ওভার, ও এক্স বরাবর আমি এখানে দিয়ে দিব কি বলতো ওভার, ও এক্স বরাবর দিলাম ওভার। আর ও ওয়াই বরাবর আমি এটা বলবো ওয়াই অক্ষ, এটা ছোট হাতে বলবো ওয়াই অক্ষ, এটাকে আমি রান দিব, এটা রান সংখ্যা কত রান করেছে এটা আমি রান দিলাম। তাহলে প্রথম ওভারে তারা রান করেছে কত 6, তাহলে আমি যদি এখান থেকে বোঝাই যে এটা প্রথম ওভার, দ্বিতীয় ওভার, তৃতীয় ওভার, চতুর্থ, পঞ্চম, তাহলে প্রথম ওভার, দ্বিতীয় ওভার, তৃতীয় ওভার, চতুর্থ ওভার, পঞ্চম ওভার। ওকে, তাহলে আমরা যদি রান এই দিকে বিবেচনা করে 5 রান, 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা একটু বড় দিলাম, আবার 1 2 3 4 5 এটা দিলাম। তাহলে প্রথম ওভারে রান করেছে কত বলো তো, প্রথম ওভারে রান এসেছে কত বলো তো 4 রান। তাহলে প্রথম ওভারে যদি আমি বলি এতটুকু আমাদের 4 রান এসেছে, তাই না? প্রথম ওভারে আমাদের রান এসেছে 4 রান, দ্বিতীয় ওভারে এসেছে কত 6 রান। তাহলে আমি যদি এটা বিবেচনা করি তাহলে দ্বিতীয় ওভারে রান এসেছে 6 রান। এবার তৃতীয় ওভারে কোনো রান করে নাই, এই পজিশনে হয়তো মেডিন ওভার গিয়েছে। চতুর্থ ওভারে আবার রান করেছে কত বলো তো, চতুর্থ ওভারে আবার রান করেছে 8 রান। চতুর্থ ওভারে রান করেছে কত বলো তো 8 রান। পঞ্চম ওভারে রান করেছে কত বলো তো, তাহলে 10 রান। পঞ্চম ওভারে করেছে 10 রান। এইটা কিন্তু দেখো আমরা আয়ত লেখের মাধ্যমে আমি দেখাচ্ছি যে লেখচিত্র যেটা, এখানে রেখাচিত্র। এখন যদি বলা হয় রেখাচিত্র আমি কীভাবে দেখাবো, অবশ্য আমি তোমাদের গ্রাফের মাধ্যমে যখন 7-এ উঠবে এগুলো খুব সুন্দরভাবে আমি তোমাদের দেখালে ক্লিয়ারলি বুঝতে পারবে। অ্যাকচুয়ালি আমার যেহেতু এই হোয়াইট বোর্ড বা এখানে বোর্ডে কোনো গ্রাফের অংশ কাটা নেই, আমি শুধুমাত্র এই তোমাদের ওভার এবং রানের আয়ত লেখটা আমি দেখাচ্ছি। তাহলে প্রথম ওভারে কত রান করেছে, দ্বিতীয় ওভারে কত রান করেছে, এটা যদি অনেক সময় দেখা যায় যে বিন্দু আকারে যদি প্রকাশ করা হতো, বিন্দু আকারে যদি আমি প্রকাশ করতাম, সেই ক্ষেত্রে হয়তো তোমাদের
গ্রাফের মাধ্যমে আরও ক্লিয়ারলিভাবে আমি দেখাতে পারতাম। তো বন্ধুরা আসো, তোমাদের এই যে রেখাচিত্রটা দেওয়া আছে মূলত এই রেখা, আমরা তাহলে আজকে যে এই যে আমাদের পরিসংখ্যানে বিশেষ করে তথ্যপাত্র নিয়ে যেটা আলোচনা করলাম, তথ্যপাত্রের একদম শেষ পর্যায়ে রেখাচিত্র বা লেখচিত্র আমি আয়তলেখ দিয়ে এখানে দেখিয়েছি। আমরা চেষ্টা করব পরবর্তীতে গ্রাফ পেপার নিয়ে, অ্যাকচুয়ালি হোয়াইট বোর্ডে গ্রাফ পেপার দিয়ে আমরা ছোট ছোট ঘরগুলো আমরা দেখাতে একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে আমরা এগুলো দেখানোর। তা আসো, আমরা তোমাদের এই ক্লাস 6-এর ষষ্ঠ শ্রেণীতে যে তোমাদের পরিসংখ্যানের অংশগুলো ছিল চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। আশা করব যে তোমরা অনেক ভালোভাবে তোমাদের ক্লাস 6-এর যতগুলো আমি পাটিগণিত, বীজগণিত, জ্যামিতির এবং আজকে ঘ বিভাগে যে পরিসংখ্যান নিলাম এগুলো তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করো, এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা সংশোধন হওয়ার প্রয়োজন, অবশ্য মানুষ মাত্রই ভুল, আমি চেষ্টা করছি আন্তরিকতার সাথে তোমাদের যাতে এগুলো শেখানো যায়, বোঝানো যায়। তবে একটা কথা বলবো, তোমরা 6-এর আমার এই ক্লাসটা বিশেষ করে এই ঈদের আগেই শেষ হয়ে যাচ্ছে। ঈদের পরে আবার তোমরা edtube.bd.com-এ সার্চ করলে ক্লাস 7-এর বই, পুরা বইটাই এভাবে ক্লাস 6-এর মতো আমরা ধারাবাহিকভাবে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং পরিসংখ্যান শেষ করব। সেক্ষেত্রে ক্লাস 7-এ তোমরা একটু সতর্ক হয়ে, জ্যামিতি অনেক আছে, এবং ক্লাস 6-এর ধারাবাহিকতায় আমরা 7-এর ধারাবাহিকতা 8-এর ধারাবাহিকতা 9-10 আমরা আস্তে আস্তে আমাদের এই বইগুলো কমপ্লিট করব। এবং আমরা এই যে একটা ক্লাস আমরা নেওয়া শুরু করেছি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা দোয়া করি তোমরাও মনোযোগী হয়ে তোমরাও তোমাদের আন্তরিকতার সাথে ক্লাসগুলো একটু দেখবে, শুনবে, এবং তোমরা ফেসবুকে যদি কোনো রিকোয়েস্ট থাকে বা ইউটিউবে যদি তোমরা সার্চ করে কিছু আর একটু ভালো কিছু করার কোনো উপদেশ দিয়ে থাকো বা কোনো সাজেশন করে থাকো, তাহলে আর একটু উপকৃত হবে। তবে আমি আবারও তোমাদের সামনে আজকে ক্লাস 6-এর পুরা বই পাটিগণিত থেকে শুরু করে সম্পূর্ণ বইটাই চেষ্টা করি তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করা। তো তোমরা ভালো থেকো। আমি তোমাদের সামনে আবার আমি আমার নিজের পরিচয়টা দিয়ে আজকের ক্লাস 6-এর বইয়ের সমাপ্তি ঘটাচ্ছি। আমি মোহাম্মদ তৌহিদুল আলম, সবাই তৌহিদ স্যার নামে জানে, সহকারী গণিত শিক্ষক, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।